একজন হলেন নির্বাসিত রাজকুমার আর অন্যজন রাজ্য থেকে বিতাড়িত এক রাজা। দুজনেরই পরিস্থিতিটা বেশ কঠিন, আর দুজনেরই এমন কিছু করার ছিল যা প্রায় অসম্ভব। চলুন আজ আমরা দেখব কিভাবে তাদের মধ্যে গড়ে ওঠা একটা মৈত্রী চুক্তি প্রাচীন মহাকাব্যের গতিপথটাই পুরোপুরি বদলে দিয়েছিল। এই প্রশ্নটাই কিন্তু গল্পের একেবারে কেন্দ্রে। যখন প্রতিপক্ষকে হারানো প্রায় অসম্ভব মনে হয় আর নিজের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, তখন একজন কী বা করতে পারে, তাই না? রাম এবং সুগ্রীব দুজনকেই এই কঠিন প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে হয়েছিল। তো গল্পটা শুরু হচ্ছে এমন দুজনের দেখা হওয়া দিয়ে যারা দুজনেই এক কথায় সর্বশান্ত। একদিকে আছেন নির্বাসিত রাজকুমার রাম, যার স্ত্রীকে অপহরণ করা হয়েছে, আর অন্যদিকে রাজ্যহারা সুগ্রীব, যে কিনা নিজের ভাইয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ভাগ্যই যেন তাদের এই ডেসপারেট মৈত্রীর দিকে ঠেলে দিয়েছিল। আসলে বানররাজ সুগ্রীবের কষ্টটা ছিল তার নিজেরই ভাই বালিকে নিয়ে। বালি ছিলেন অসীম শক্তিশালী, আর তিনিই সুগ্রীবকে তার রাজ্য থেকে তাড়িয়ে দেন। এই কঠিন সময়ে সুগ্রীব রামের মধ্যে একজন সম্ভাব্য মিত্রকে খুঁজে পান এবং তার কাছে নিজের সব দুঃখের কথা খুলে বলেন। আর এই দুজনের প্রয়োজনেই জন্ম নেয় এক ঐতিহাসিক চুক্তি। রাম কথা দেন যে তিনি বালিকে বধ করে সুগ্রীবকে তার রাজ্য ফিরিয়ে দেবেন, আর এর বিনিময়ে সুগ্রীব তার বিশাল বানর বাহিনী দিয়ে রামের স্ত্রী সীতাকে খুঁজে বের করতে সাহায্য করবেন। এটা ছিল এমন এক জোট যা দুজনের ভাগ্যকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখত। কিন্তু দেখুন, কথা দেওয়া এক জিনিস আর তা পালন করা আরেক। বিশেষ করে যখন শত্রু বালির মতো কেউ হয়। সুগ্রীবের মনে তাই একটা বড় প্রশ্ন ছিল, রাম কি সত্যি এতটা শক্তিশালী? এই বিশ্বাসের ভিতটা কিভাবে তৈরি হলো, চলুন দেখা যাক। সত্যি বলতে বালি প্রায় অজেয় ছিলেন। তার শক্তির কথা তখন সবাই জানত। তাই সুগ্রীবের মনে এই সন্দেহটা আসা খুবই স্বাভাবিক ছিল যে রাম কি সত্যি সেই অসম্ভবকে সম্ভব করতে পারবেন। তার একটা প্রমাণের দরকার ছিল। সুগ্রীবের সন্দেহ দূর করতে রামকে তার ঐশ্বরিক শক্তির প্রমাণ দিতে হয়। এর জন্য তাকে দুটো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। প্রথমটা ছিল এক বিশাল অসুরের কঙ্কালকে সরানো, আর দ্বিতীয়টা ছিল তার ধনুকের অকল্পনীয় শক্তি দেখানো। আচ্ছা, রামের প্রথম পরীক্ষার ফলাফলটা কিন্তু বেশ মজার। তিনি দুন্দুভি নামের এক অসুরের বিশাল প্রায় পর্বতের মতো কঙ্কালটাকে শুধুমাত্র তার পায়ের বুড়ো আঙুলের একটা টোকায় প্রায় ৮০ মাইল দূরে ছুঁড়ে ফেলে দেন। ভাবা যায়? কিন্তু দ্বিতীয় পরীক্ষাটা ছিল আরও অবিশ্বাস্য। রামের ছোড়া একটা মাত্র তীর পরপর ৭টা বিশাল তালগাছ, একটা আস্ত পর্বত, এমনকি পাতাল লোক পর্যন্ত ভেদ করে আবার তার কাছেই ফিরে আসে। এই অলৌকিক ঘটনা রামের দৈব ক্ষমতার চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করেছিল। রামের এই অবিশ্বাস্য শক্তি দেখে সুগ্রীবের আর কোনো সন্দেহ রইল না। তিনি মাথা নত করে রামের ক্ষমতা স্বীকার করে নিলেন। এই মৈত্রীর ভিত্তিটা এখন আর শুধু প্রয়োজন নয়, বরং গভীর বিশ্বাস আর আস্থার ওপর দাঁড়িয়ে গেল। বিশ্বাস অর্জনের পর এবার প্রতিজ্ঞা পূরণের পালা। গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর একটা এবার আমাদের সামনে আসছে। সুগ্রীব বালিকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান জানান, আর সাথে সাথেই দুই ভাইয়ের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু এবারের যুদ্ধে সুগ্রীব একা ছিলেন না, তার আড়ালে ছিলেন রাম, তার গোপন অস্ত্র হিসেবে। দুই ভাইয়ের সেই ভয়ঙ্কর যুদ্ধের এক নির্ণায়ক মুহূর্তে রাম আড়াল থেকে একটা মাত্র তীর নিক্ষেপ করেন, আর সেই এক আঘাতেই অজেয় বালি মাটিতে লুটিয়ে পড়েন। রামের এই এক পদক্ষেপেই যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়ে গেল। রাম তার কথা রাখলেন। বালিকে বধ করার পর তিনি সুগ্রীবকে কিষ্কিন্ধার সিংহাসনে বসিয়ে দেন। এখন সুগ্রীবের পালা তার প্রতিজ্ঞা রক্ষা করার। চুক্তির প্রথম ভাগ তো শেষ হল, এবার শুরু হল দ্বিতীয় ভাগের, যেখানে সুগ্রীব তার কথা রাখার জন্য বিশাল এক অভিযান শুরু করেন। সিংহাসনে বসেই সুগ্রীব নিজের প্রতিজ্ঞা পালনে এক মুহূর্ত দেরি করেননি। তিনি তার বিশাল বানর সেনাকে একত্রিত করে পৃথিবীর চারদিকে সীতার খোঁজে পাঠিয়ে দিলেন। এক অভূতপূর্ব অনুসন্ধান অভিযান শুরু হল। এই বিশাল বাহিনীর মধ্যে একজন ছিলেন যার উপর সবচেয়ে কঠিন দায়িত্বটা এসে পড়েছিল। তার নাম হনুমান। হনুমানের সামনে প্রথম এবং সবচেয়ে বড় বাধাটা ছিল এক বিশাল সমুদ্র। তাকে এক লাফে প্রায় ৮০০ মাইল চওড়া নোনা জলের সমুদ্র পার হতে হয়েছিল, যা এক কথায় প্রায় অসম্ভব ছিল। লঙ্কায় হনুমানের মিশনটা ছিল একাই ১০০। তিনি শুধু সীতাকে খুঁজে বেরি করেননি, রামের দেওয়া আংটি দেখিয়ে তাকে ভরসাও যোগান। এরপর তিনি রাবণের সেরা রক্ষীদের পরাজিত করেন এবং ধরা পড়ার পর শাস্তিস্বরূপ নিজের লেজের আগুনে গোটা লঙ্কা শহরটাই জ্বালিয়ে দেন। এটা ছিল শত্রুর মনে ভয় ধরিয়ে দেওয়ার এক দারুণ চাল।
ফিরে এসে হনুমান রামকে যে খবরটা দিয়েছিলেন তা ছিল খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী। মাত্র এই কয়েকটি শব্দই রামের মনে নতুন করে আশা জাগিয়ে তোলে এবং এরপরই যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়। সীতার খবর তো পাওয়া গেল, এবার সেই মহাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির পালা, যা এই মহাকাব্যের সবচেয়ে বড় অধ্যায়গুলোর মধ্যে একটি। রাম, সুগ্রীব এবং তাদের বিশাল বানর বাহিনী লঙ্কায় আক্রমণের জন্য সমুদ্রের তীরে এসে পৌঁছায়, কিন্তু তাদের সামনে ছিল এক দুর্লঙ্ঘ বাধা, বিশাল মহাসাগর। এই বাধা পেরোতে রাম তার দৈব তীর দিয়ে সমুদ্রকে শাসন করেন। তখন স্বয়ং সমুদ্রদেব আবির্ভূত হয়ে তাকে বানর প্রকৌশলীর নলের সাহায্যে একটি সেতু বানানোর পরামর্শ দেন। আর এভাবেই তৈরি হয় সেই ঐতিহাসিক সেতু যা অসম্ভবকে সম্ভব করেছিল। একটা মৈত্রী, একটা প্রতিজ্ঞা এবং একটা অবিশ্বাস্য যাত্রার পর বিশাল এক সেনাবাহিনী এখন শত্রুর দোরগোড়ায়। কিন্তু এর পরের ঘটনা কি, সেই গল্পটা না হয় আরেক দিনের জন্যই তোলা থাক। তবে ভাবনার বিষয় হল একটা জোট আসলে কতটা শক্তিশালী হতে পারে, তাই না?